বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে লিজেন্ড কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। তোমরা জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এছাড়া অনেক বিশ্ববিদ্যালয়ে মানসিক দক্ষতা বা আইকিউ থেকে প্রশ্ন এসে থাকে। আজকের এই ক্লাসে আমরা আইকিউ সংক্রান্ত প্রশ্ন সমাধান করব। ক্লাসে আমি তোমাদের সাথে আছি রবিন ভাইয়া। লিজেন্ড কেয়ার বরাবরের মতো স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া যেসব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হয় তার জন্য কিন্তু একটা বেস্ট প্রিপারেশনের জন্য অনলাইন কোচিং করে থাকে। তো তারই অংশ হিসাবে আজকে আইকিউ সলভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এখন ক্লাসটা শুরু করব, তার আগে তোমরা আমাকে একটু জানাও তোমাদের মূল টার্গেট কোন বিশ্ববিদ্যালয় এবং কোন জায়গা থেকে তোমরা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিতে অংশ নিচ্ছ। আমার সাউন্ড ঠিক আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা, সবকিছু মিলিয়ে আমরা ক্লাসটি শুরু করবো এবং তোমরা সবাই কেমন আছো। ওকে, আমরা একটু দেখে নেই যে সাউন্ড বা বাকি সবকিছু ঠিক আছে কিনা। আজকের ক্লাসটা ভেরি ইন্টারেস্টিং একটা ক্লাস হবে ইনশাল্লাহ। ক্লাস করার মাধ্যমে আমরা আইকিউর যে দুর্বলতা এটা দূর হবে, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটু আমাকে জানাও যে আমার কথা বা সাউন্ড সব ঠিক আছে কিনা, সবকিছু কি শুনতে পাচ্ছ? আচ্ছা, সব ঠিক থাকলে আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। তোমরা একটু কষ্ট করে ক্লাসটি তোমাদের টাইমলাইনে এবং যে যারা আমাদের পেইড গ্রুপে ভর্তি আছো, যারা আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি আছো, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিবে তোমাদের গ্রুপগুলোতে। ওকে, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমার আমার সাথে হয়তো তোমাদের অনেকের পরিচিত নেই। আমি রবিন ভাইয়া লিজেন্ড কেয়ারের সাথে যুক্ত আছি অনেক দিন যাবত। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রায় 12 বছর ধরে পড়াচ্ছি। বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইকিউ এটা অনেকদিন ধরেই পড়াই। তা আজকের ক্লাসে আমরা জিনিসগুলো একটু আলোচনা করব, শিখবো এবং কি ধরনের প্রশ্ন আসে সেটা আমরা দেখব। এবং ক্লাস করার মাধ্যমে ভর্তি পরীক্ষায় যে 3-4 নম্বরে যে আইকিউ প্রশ্ন এটাতে যাতে পূর্ণাঙ্গ নম্বর পাই সেদিক নির্দেশনা কিন্তু তোমাদের ক্লাসে দিব। তো তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি উত্তর দিব ইনশাল্লাহ। আচ্ছা, তো যেহেতু ক্লাসটা আমরা শুরু করেছি, তা তোমাদের একটা প্রশ্ন দিয়ে ক্লাসটা আমরা আগায় নিতে চাচ্ছি। দেখো, একটা ছোট প্রশ্ন। একজন লোক 4 জোড়া একটি জুতা কিনলে, দেখো 4 জোড়া একটি জুতা কিনতে চাইলো, এক জোড়া জুতার দাম 60 টাকা হলে দোকানিকে কত টাকা পরিশোধ করতে হবে? ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। যেহেতু আমরা আইকিউ সমাধান করব, জাস্ট প্রশ্নের একটু মনোযোগ দিয়ে পড়ো, দেখো কি উত্তর আসে। আচ্ছা, ঠিক আছে রবিন, তুমিও রবিন আমিও রবিন, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটু অপেক্ষা করি এবং তোমরা এই প্রশ্নের উত্তরটা সবাই আমাকে কমেন্টে জানাও। সহজ একটি প্রশ্ন, তবে একটু বুদ্ধি করে উত্তর দিতে হবে যেহেতু এটার নাম হচ্ছে আইকিউ, তাই না? আচ্ছা, একজন লোক 4 জোড়া একটি জুতা কিনতে ছিল, তাহলে 4 জোড়াতে কয়টা হয় বলো তো? 4 গুণ 2 8টা হয় না? আর একটা, তাহলে মোট কয়টা? মোট হচ্ছে কিন্তু 9টা। আচ্ছা, তাহলে এক জোড়া জুতার দাম 60 টাকা হলে, তাহলে এক জোড়া জুতার দাম যদি 60 টাকা হয়, দোকানিকে কত টাকা দিতে হবে? এইখানে একটা জিনিস দেখো, এই 60কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, একটা জুতার দাম হচ্ছে 30 টাকা, তাহলে 9টা জুতার দাম কত আসে? 270 টাকা। দেখি তোমরা কি উত্তর করেছো? আচ্ছা, আচ্ছা, আমি যে উত্তরটা করেছি এটা কি ঠিক আছে? তোমাদের কাছে কি মনে হচ্ছে? যেহেতু আইকিউ ক্লাস, এটাই কিন্তু কৌশল। দেখো, তোমরা অনেকেই ভাবতেছো জি ভাই আপনার আনসার ঠিক আছে, আসলে না। 270 টাকা তো হয় না। আসলে কেন হয় না দেখো, 4 জোড়া একটি জুতা কিনতে হবে, দোকানে কি একটা জুতা বিক্রি করবে জোড়া ছাড়া? নো। অর্থাৎ তোমাকে কিন্তু 5 জোড়া জুতাই কিনতে হবে, 5 জোড়া জুতাই কিনতে হবে। অর্থাৎ দোকানিকে তোমাকে কি করতে হবে? এই 5 6 30, 300 টাকাই পরিশোধ করতে হবে। 5 6 30, 300 টাকাই পরিশোধ করতে হবে। দেখছো আইকিউ কোশ্চেনের মার প্যাচটা কোন জায়গাতে? আচ্ছা, সবাই একটু উত্তরটা কমেন্টে জানাও। সবাই একটু উত্তরটা আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো?
ইনশাল্লাহ অফার আর সলভ নেওয়া হবে, সবগুলো প্রশ্নই সলভ নেওয়া হবে। 47তম বিসিএস এর একটা প্রশ্ন আসছিল যে একটা ত্রিভুজ দিয়ে বলছো ত্রিভুজের সংখ্যা কয়টি, এই প্রশ্নটা তোমাদের এখনই আমি শেখাবো। তার আগে তোমরা একটু কমেন্টে রেসপন্স করো যে এই প্রশ্ন উত্তর তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, সবাই একটু কমেন্টে একটু জানাও যে প্রশ্নটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। তোমাদের কমেন্ট কিন্তু আমি চেক করতেছি। প্রশ্নটা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, তোমাদের কমেন্ট কি আমি দেখতে পাচ্ছি না নাকি তোমরা কমেন্ট করছো না? ক্লিয়ার, ওকে ওকে। লামিয়া আক্তার কেয়া এবং হচ্ছে বাঁধন হোসেন শান্ত, ভেরি গুড। আচ্ছা, বাকিরাও একটু কমেন্টে জানাও যে প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, তাহলে আমরা আরেকটা প্রশ্ন সমাধান করি। একটু আগে আমরা দেখলাম যে 47তম বিসিএস পরীক্ষাটা প্রশ্ন আসলে, এই পরীক্ষাটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে 10 বার আসছে। এরকম একটা চিত্র দিয়ে বলছিল না এখানে ত্রিভুজের সংখ্যা কয়টি। এই যে এই চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা কয়টি, ত্রিভুজের সংখ্যা কয়টি, বলো তো কয়টা হবে উত্তর। কেউ কি তোমরা জানো এখানে ত্রিভুজের সংখ্যা কয়টি? আচ্ছা, সবাই একটু উত্তরটা কমেন্ট করো তো। এই চিত্রে ত্রিভুজের সংখ্যা কয়টি, এই চিত্রে ত্রিভুজের সংখ্যা কয়টি, এটা আমি জানতে চাচ্ছি, এই চিত্রে ত্রিভুজের সংখ্যা কয়টি। আচ্ছা, দেখো এরকম একটা চিত্র আসছিল, তোমরা হয়তো প্রশ্ন দেখেছো, যদি না দেখে থাকো অবশ্যই প্রশ্ন দিবা, প্রশ্ন দেখবা, কারণ এই বছর যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তোমরা অংশ নিবা, এই বছর আরো 2টা বিসিএস পরীক্ষা, কিন্তু একটা হয়েছে অলরেডি, একটা মানে আরো একটা আগে হয়েছে, ঠিক আছে, আর রিসেন্টলি একটা হলো, আরো একটা বিসিএস পরীক্ষা সামনে আছে। এই 3টা বিসিএস পরীক্ষার থেকে কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু কমন আসবে, ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবা। আচ্ছা, এইখানে ত্রিভুজের সংখ্যা হচ্ছে 16টি, কিন্তু কিভাবে এটা তোমাদেরকে আমি একটু বুঝাই দিচ্ছি। দেখো এই যে যে 3টা, কারণ একটা ত্রিভুজ হইতে হলে 3টা রেখা বা বাহু থাকতে হয়। তাহলে এইখানে একটা ত্রিভুজ, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, তাহলে কয়টা হয় এখানে ত্রিভুজ সংখ্যা? দেখো এখানে সিঙ্গেল ত্রিভুজ আছে 6টি, সিঙ্গেল ত্রিভুজ আছে 6টি। আচ্ছা, এখন একটু চিন্তা করলে দেখো, এই যে একটু যদি চিন্তা করো তুমি, এই 2 আর 3 মিলে তুমি একটা ত্রিভুজ পাবা। আবার একটু খেয়াল করো যে 2 3 2 3, আবার এই যে এদিকে 1 6 1 6 মিলে আরো একটা ত্রিভুজ তুমি পাবা এই যে এইদিকে, আর এখানে হচ্ছে 4 5, এইটা মিলে তুমি আরো একটা ত্রিভুজ পাবা। তাহলে এখানে কয়টা পাইলাম? আরো 3টা পাইলাম। তাহলে প্রথমে সিঙ্গেল পাইলাম 6টা, আর এখানে পাইলাম 3টা, তাহলে কয়টা হলো? 9টা কিন্তু পেয়ে গেছি। আমরা বলছি ত্রিভুজের সংখ্যা হচ্ছে 16টি। 16টি কিভাবে হয় সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখো এই যে দেখো, তুমি যদি চিন্তা করো 1 2 3, এটা যদি একসাথে চিন্তা করো, তুমি অন্য কালি দিয়ে দেখাই, এই যে দেখো, এই যে এই অংশটুকু আরেকটা ত্রিভুজ তুমি পাবা, একইভাবে এই অংশ তুমি আরেকটা ত্রিভুজ পাবা, আবার এই অংশে আরেকটা ত্রিভুজ পাবা। তুমি এইভাবে চিন্তা করো, দেখো আরো 3টা করে ত্রিভুজ তুমি কিন্তু পাচ্ছ। আচ্ছা, তাহলে একটু খেয়াল করলে তুমি দেখতে পাবা যে এইখানে কিন্তু সাপোজ দেখো, এই যে এইখানে একটা ত্রিভুজ বললাম না। আচ্ছা, তাহলে আরেকটু চিন্তা করো, দেখো এই যে এই অংশে, এই যে তুমি যদি আরেকটু আলাদা করো, অর্থাৎ এই যে সোজা করো, দেখো আরেকটা ত্রিভুজ তুমি পাবা। এরকম করে 3টা, অর্থাৎ 1 2, সাপোজ 1 1 2 3, এখানে তুমি আরো একটা ত্রিভুজ পাবা, 2 3 4, এখানে আরো একটা ত্রিভুজ পাবা, 3 4 5, এখানেও আরো একটা ত্রিভুজ পাবা। একটু খেয়াল করো, 4 5 6, আরো একটা ত্রিভুজ পাবা, 5 6 1, আরো একটা ত্রিভুজ তুমি পাবা, 6 1 2, আরো একটা ত্রিভুজ তুমি পাবা। তাহলে এখানে আরো 6টা তুমি ত্রিভুজ পেয়ে গেলা। আর ওই যে সম্পূর্ণ মিলে একটা, তাহলে 6 যোগ 3 যোগ 6 যোগ 1, এই হচ্ছে মোট 16টি ত্রিভুজ। এই হচ্ছে সর্বমোট 16টি ত্রিভুজ। দেখি তো তোমরা বুঝতে পেরেছো কিনা। ত্রিভুজটা আবার এখানে এঁকে দিচ্ছি। এই প্রশ্নটা আসছিল 47তম বিসিএস এ, যেখানে ত্রিভুজের সংখ্যা কয়টি, ত্রিভুজের সংখ্যা কয়টি। আচ্ছা, তোমরা যারা ক্লাসে জয়েন করেছো একটু ক্লাস একটা রিয়াক্ট করে দিবে, আর ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করে দিবে, ঠিক আছে। আচ্ছা, তানিশা ইবনাত, বুঝতে পেরেছো কিনা। তারপর আছে নাফিজা উলফাত, বাঁধন হাসান শান্ত, এরপরে আছে আর কে আছো ক্লাসে, ওয়াফরেয়ার তুমি, এবং লামি আক্তার কিয়া। তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা এখানে 16টা ত্রিভুজ আছে, আমি একটু জানতে চাচ্ছি।
হ্যাঁ, যদি বুঝে থাকো আমাকে একটু কমেন্টে জানাও। হ্যাঁ, আরো অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আমরা শিখবো একটু সামনেই। ক্লাসটা আরেকটু আগিয়ে গেলে তোমরা আরো কিছু ইন্টারেস্টিং প্রশ্ন পাবা, ঠিক আছে? আচ্ছা, সবাইকে আমরা বুঝতে পেরেছি এখানে যে ষোলোটা ত্রিভুজ যেখানে আমি পাইলাম, 16টা ত্রিভুজ যেখানে পাইলাম, এই প্রশ্নটা কিন্তু এবার 47তম বিসিএস পরীক্ষায় কিন্তু আসছিল। এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসার সম্ভাবনা 99%, এবার পরীক্ষা আসতে পারে। এইটা যদি তোমরা বুঝে থাকো, তোমরা একটু কষ্ট করে এই যে এইখানে কয়টা ত্রিভুজ, এইটা একটু কমেন্ট বক্সে আমাকে জানাও। জাস্ট ওই যে ছোট্ট করে একটা ত্রিভুজ এঁকে দিয়েছি, এইটা আমাকে একটু জানাও কমেন্ট বক্সে কয়টা হবে। আচ্ছা, ভেরি গুড। ওইখানে কয়টা ত্রিভুজ আছে, এখানে কয়টা ত্রিভুজ আছে, এটা আমাকে একটু জানাও। ওইখানে কয়টা ত্রিভুজ আছে, এইটা একটু তোমরা আমাকে জানাও। আচ্ছা, এইখানে ত্রিভুজ সংখ্যা হচ্ছে 8টি। এটা আপাতত লিখে রাখো, ক্লাসের শেষে আমি দেখাই দিব আবার যে ওইখানে ওইখানে 8টা যে কিভাবে, এটা ক্লাসের শেষে তোমাদেরকে আমি বুঝাই দিব। শেষ পর্যন্ত থাকতে হবে ক্লাসে। তোমরা জাস্ট নোট করে রাখো ত্রিভুজের চিত্রটা, যে এখানে কয়টা ত্রিভুজ আছে, এটা ক্লাসের শেষে আমি বুঝাই দিব। এখানে ত্রিভুজ সংখ্যা হচ্ছে 8টি, ত্রিভুজের সংখ্যা হচ্ছে 8টি। তোমরা অনেকে 9 বলেছো, 7 বলেছো, না তোমাদের হয়নি, তোমাদের উত্তর হয়নি। আচ্ছা, আমরা এখন পরের প্রশ্নে যাব। যেহেতু আমাদের আইকিউ ক্লাস, দেখো এই প্রশ্নের উত্তরটা কি হবে, এই প্রশ্নের উত্তরটা কি হবে? রোদ্রে 4টা শার্ট শুকাতে লাগে 1 ঘন্টা, তাহলে 20টা শার্ট শুকাতে কত সময় লাগবে বলো? বলো সঠিক উত্তর কি হবে? রোদ্রে যদি 4টা শার্ট শুকাতে 1 ঘন্টা লাগে, তাহলে 20টা শার্ট শুকাতে কত সময় লাগবে? এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আসছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এই প্রশ্নটা আসছিল, ঠিক আছে? এরকম আরেকটা প্রশ্ন আসছিল যে একটি ডিম সিদ্ধ করতে, 5টি ডিম সিদ্ধ করতে 5 মিনিট লাগে, তাহলে 8টি ডিম সিদ্ধ করতে কয় মিনিট লাগবে, এরকম একটা প্রশ্ন করছিল। 8টি ডিম সিদ্ধ করতে কয় মিনিট লাগবে? আচ্ছা দেখো, 4টা শার্ট শুকাতে যেই সময় লাগবে, 20টা শার্ট শুকাতে একই সময় লাগবে। এই প্রশ্নের উত্তর হচ্ছে এইভাবে তোমাকে দিতে হবে, কারণ শার্টগুলো তো একই সময় শুকাতে দেওয়া হবে। ধরে নিতে হবে সবগুলোর কোয়ালিটি সেম, রোদ্রের উত্তাপও সেম, অর্থাৎ 4টা শার্ট শুকাতে 1 ঘন্টা লাগলে 20টা তো কি 1 ঘন্টা লাগবে। আচ্ছা, 5টি ডিম সিদ্ধ করতে যদি 5 মিনিট লাগে, 8টি ডিম সিদ্ধ করতেও মনে রাখবা 5 মিনিটই লাগবে। একটা ডিম সিদ্ধ করতেও 5 মিনিট লাগবে, 100টা ডিম সিদ্ধ করতেও 5 মিনিট লাগবে। এই প্রশ্নটা এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? মনে থাকবে, পরীক্ষা আসতে পারে কিন্তু এই ধরনের প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমি, অনেকগুলো প্রশ্ন তোমাদেরকে পড়াবো। আচ্ছা, এই প্রশ্নটা একদম ভেবে চিন্তে এরপর উত্তর দিবা। বলছে একটি গাড়ি রেসে তুমি দ্বিতীয় স্থানে থাকা গাড়িটিকে অতিক্রম করলে তোমার অবস্থান কত হবে? তোমার অবস্থান প্রথম, দ্বিতীয়, যুগ্ম দ্বিতীয় নাকি তৃতীয়? বলো এই প্রশ্নের উত্তর কি হবে? তোমাদের কমেন্ট আমি দেখতে চাচ্ছি, সবাই একটু এই প্রশ্নের উত্তরটা কমেন্টে জানাবা, সবাই। আচ্ছা, আফিয়া মুনতাহা বলতেছে এ নাম্বারটা হবে, অর্থাৎ প্রথম যেটা আছে। একটি গাড়ি রেসে তুমি দ্বিতীয় স্থানে থাকা গাড়িটিকে অতিক্রম করলে তোমার অবস্থান কত হবে? আচ্ছা, আমরা একটু চিন্তা করি। মনে করো এটা একটা গাড়ি,
আর এইটাও একটা গাড়ি, ঠিক আছে? গাড়ি আঁকে কিভাবে আসলে? আচ্ছা ধরো দুইটা গাড়ি এখানে, তাহলে আর তুমি মনে করো এখানে আরেকটা গাড়ি, আচ্ছা চারটা করে চাকা হবে। আচ্ছা তাহলে এটা মনে করো প্রথম, এইটা মনে করো দ্বিতীয়, এটা মনে করো তৃতীয়। এখন কি বলছে, একটি গাড়ির রেসে তুমি দ্বিতীয় স্থানে থাকা গাড়িটিকে অতিক্রম করলে, তাহলে আমি তো তৃতীয় থাকবো তাই না, তাহলে দ্বিতীয় অতিক্রম করব কিভাবে? তাহলে প্রথম যে সেই কিন্তু প্রথমই আসছে, তাহলে এই তৃতীয়টা তখন এইখানে চলে আসবে কিন্তু, তাই না? আর ও তখন এইখানে চলে যাবে, তার মানে এই তৃতীয়টা এখন হয়ে যাবে কি, এই তৃতীয়টা এখন হয়ে যাবে দ্বিতীয়, প্রথম না। এখানে প্রশ্নটা ভালো করে বুঝো, একটি গাড়ি রেসে তুমি দ্বিতীয় স্থানে থাকা গাড়িটিকে অতিক্রম করলে তোমার অবস্থান কত হবে? ঠিক আছে, এখান থেকে প্রশ্নটা বুঝতে হবে। অর্থাৎ আমার অবস্থা, হ্যাঁ মৌ ঠুসি মৌ, ঠিক আছে তোমার উত্তর। নুসরাত জাহান নরিন বি, ঠিক আছে। মোহাম্মদ ইশতিয়াক জাহান শিবলি, ঠিক আছে তোমাদের আনসার। যারা ভাবতেছো যে দ্বিতীয় স্থানে থাকার অতিক্রম করলে আমি ফার্স্ট হয়ে যাবো, নো, ফার্স্ট যে তাকে অতিক্রম করলে তুমি ফার্স্ট হবা, তাই না? বিষয়টা এরকম কিনা? বুঝতে পেরেছি আমরা সবাই এই প্রশ্নটা? আচ্ছা সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা একটু ডান লিখে দাও কমেন্টে, সবার যদি বোঝা হয়ে থাকে কমেন্টে একটু ডান লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা তাহলে পরের প্রশ্নে যাচ্ছি। এবার আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন, এই প্রশ্নটা অনেকবার আসছে, মিনিমাম যেখানে আইকিউ থেকে প্রশ্ন আসে এই প্রশ্ন আমার মনে হয় 10 বারেরও বেশি আসছে এই প্রশ্নটা, এমন কোনো জায়গায় নেই এই প্রশ্ন আসে নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এছাড়া অসংখ্য জায়গায় যেখানে আইকিউ থেকে আগে প্রশ্ন আসতো এই প্রশ্নটা আসছে। কি বলা হচ্ছে দেখো, একজন ডাক্তার রোগীকে প্রতি আধা ঘন্টা পর পর 1 ডোজ করে মোট 7 ডোজ ওষুধ খেতে পরামর্শ দিল। ওই ওষুধ খাওয়া শুরু করার পরে কত ঘন্টায় 7 ডোজ ওষুধ খাওয়া শেষ হবে? 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 7 ঘন্টা নাকি একদিন? বলো কি হবে এই প্রশ্নের উত্তর? খুব বুদ্ধি করে উত্তরটা দিতে হবে, বুদ্ধি করে দিলে সঠিক হবে, নাহলে কিন্তু ভুল হবে আনসার। আচ্ছা রিয়েল হিরো ও বলতেছে 3 হবে আনসার। আরেকটু ভাবো, আরেকটু ভাবো সবাই, আরো কয়েকজন উত্তর দাও কমেন্টে। রিয়েল হিরো আসলেই সত্যিকারের হিরো কিনা এই প্রশ্নের উত্তর সঠিক হলেই বোঝা যাবে, ঠিক আছে? আচ্ছা অনেকে বলতেছে বি 3.5 ঘন্টা, দেখি কি হয় সর্বশেষ। তানিশা বলতেছে 3 ঘন্টা, 3 আওয়ার্স। বাকিরা উত্তর দাও। আচ্ছা মোহাম্মদ ইশতিয়াক জামান শিবলি বলতেছে 3.5 ঘন্টা। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, ডাক্তার বলছে প্রতি আধা ঘন্টা পর পর 1 ডোজ ওষুধ খেতে, তাহলে তুমি যে শুরুতে একটা ওষুধ খাইলা মনে করো, এরপর থেকে কিন্তু সময় শুরু হবে, এরপর থেকে সময় শুরু হবে, এবার আরেকটা ওষুধ খাইলা 30 মিনিট পর, তাই না? এবার আরেকটা ওষুধ খাইলা তুমি 30 মিনিট পর। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে এখানে একটা জিনিস খেয়াল করো যে ওষুধ খাওয়ার পর থেকে সময় শুরু হবে, তাহলে 1 ঘন্টায় কিন্তু 3টা ওষুধ খাওয়া যাবে, জিনিসটা খেয়াল করো। তারপর আবার তুমি খেলা, তখন 90 মিনিট হইলো, 4টা হইলো। আবার তুমি খাইলা, তখন হইলো 120 মিনিট। আবার খেলা, তখন 150। আচ্ছা তারপর তুমি আবার যদি খাও আরেকটা ওষুধ, আমার লাগবে 7টা, তাহলে কয়টা হয়েছে? এটা 7 নাম্বারটা। তাহলে 1 ঘন্টা কত হয় এখানে? 80 মিনিট, তাই না? আচ্ছা তাহলে এইখান থেকে শুরু হয়েছে কিন্তু, অর্থাৎ জিরোতে একটা খাইলাম, তারপরে সময় স্টার্ট হইলো। আমি যদি ওষুধ না খাই তাহলে সময়টা আধা ঘন্টা আমি শুরু করব কোন জায়গা থেকে? যখন একটা ওষুধ খাবো এরপর থেকে। তার মানে এই 7টা ওষুধ খেতে আমার সময় লাগবে 180 মিনিট বা 3 ঘন্টা। আচ্ছা সবাইকে আমরা বুঝতে পেরেছি? ভেরি গুড, ভেরি গুড, অনেকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর উত্তর দিয়েছো। এখন তোমাদের হয়েছে উত্তর। আচ্ছা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা এই প্রশ্নটা
অনেকটা আগের প্রশ্নের মতো, ঠিক আছে? অর্থাৎ প্রথমে যে প্রশ্নটা সলভ করলাম অনেকটা এরকমই হবে। দেখো তো কি হবে উত্তর, তোমাদের উত্তর আগে দেখিয়ে দিই, যেহেতু মানসিক দক্ষতার ক্লাস, তোমাদের মানসিক দক্ষতার আগে দেখে নেই কার কতটুকু ওপেন মাইন্ডেড আছে, ঠিক আছে? ওপেন মাইন্ডেড বলতে এখানে বোঝাচ্ছি ওপেন ক্যালকুলেশন করতে পারো, চিন্তা চেতনা ভালো, সুন্দর করে তুমি মানে প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর থাকে, সেই জিনিসটা ধরতে পারবা। আচ্ছা, বলা হচ্ছে 1 হাত পর পর গাছ লাগানো হলে 10 হাত রাস্তায় মোট কতটি গাছ লাগানো যাবে? তাহলে 1 হাত পর পর 10 হাত রাস্তায় মোট কতটি গাছ লাগানো যাবে? আচ্ছা, রিয়েল হিরো বলতেছে 11টা, আফিয়া মোতাহারা বলতেছে 11টা, বাঁধন 11, আরাফাত হোসাইন জিম হচ্ছে 11, ও বলতেছে অর্থাৎ 12টা বলতেছে ও। দেখা যাক কি হয়। আমাকে বলছে 1 হাত পর পর গাছ লাগাতে হবে, 10 হাত রাস্তায় মোট কয়টি গাছ লাগানো যাবে? মোট আয়তন কিন্তু 10 হাত, ঠিক আছে? 10 হাত অর্থাৎ এই ক্ষেত্রে মনে রাখবা গাছ লাগানোর পরে কিন্তু আমার কি হবে, কাউন্টিং শুরু হবে। তাহলে এখান থেকে শুরু হবে কত, 1 হাত পর পর, তাহলে এইখান থেকে 1 হাত পর আবার একটা গাছ হবে, তার মানে গাছ লাগানোর পর স্টার্টিং হবে। তাহলে মোট 10 হাত, একটু খেয়াল করলে তুমি দেখবা মোট গাছ হবে 11টা এখানে, কারণ এইখানে 1 হাত, এইখানে 1 হাত। আচ্ছা, আমি একটু ছোট করে গাছ এঁকে নেই তোমাদের বোঝানোর সুবিধার্থে। দেখো তাহলে এই যে এইখান থেকে শুরু হয়েছে 1 2 3 4 5 6, তাহলে এটা হলো 2 হাত, 3 হইলো, 4 হইলো, 5 হইলো। এটা এক লাইনে লিখতে পারলে ভালো হইতো। আচ্ছা, এখানে আরেকবার আমি একটু ছোট করে লিখি। এই যে 1 2, আমি আগে লিখে নিই পরে তোমাদের বুঝাই দিচ্ছি। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10, এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, মোট 10 হাত জায়গা হয়েছে, গাছ হয়েছে কিন্তু 11টা, গাছ হয়েছে 11টা, এই জিনিসটা খেয়াল করতে হবে। ভেরি গুড, সবাই মোটামুটি সঠিক উত্তর দিয়েছো, উত্তর হচ্ছে 11টি। ওকে, আচ্ছা, যদি বুঝে থাকো এরকম প্রশ্ন কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কিন্তু এবং ডি ইউনিটে কিন্তু আসতে পারে। উত্তর করতে পারবা? বলো দেখি, এই টাইপের প্রশ্ন আসলে, যেমন প্রথম একটা দেখলাম, এখন একটা দেখলাম, মানে এগুলাকে আমরা ইনক্লুসিভ বলি। ইনক্লুসিভ মিনস শুরু করার সময় একটা কাউন্টিং করে নিতে হবে। সাপোজ তোমাকে যদি আমি বলি তুমি তুমি বইয়ের 9 নাম্বার থেকে 20 নাম্বার পাতা তুমি পড়ছো, কয় পাতা? 9 থেকে 20 নং পৃষ্ঠা, ঠিক আছে? তাহলে তুমি মোট কয়টি পাতা পড়ছো? অনেকেই ভাবতে পারো ভাই উত্তর তো হবে 11টি পাতা। নো, উত্তর হবে 12টি। দেখো 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, অর্থাৎ আমি 9 নাম্বার পাতাও কিন্তু পড়ছি, আবার 20 নাম্বার পাতাও কিন্তু পড়ছি, এই জন্য একটা বেশি হয় এই সকল ক্ষেত্রে। এই জিনিসটা তোমরা মনে রাখবে, এটাকে বলি আমরা ইনক্লুসিভ। ওকে, সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এবার আমাকে বলো তো এই প্রশ্নের উত্তরটা কি হবে? এটা কিন্তু অনেকটা আগেরটার সাথে মিল আছে, তবে এখানে আরেকটু চিন্তা করে উত্তর দিতে হবে। তোমরা চেষ্টা করো আগে, তোমরা সবাই আগে একটু চেষ্টা করো, পরে উত্তর আমি বুঝাই দিচ্ছি। তোমাদের কমেন্ট আমি দেখতেছি, দেখি সবার আগে যে কমেন্ট করবো তার নাম কিন্তু আমি পড়বো। আচ্ছা, আফিয়া মুনতাহারা এবার বলতেছে 19টি। দেখো, একটি পুকুরের চারপাশে 5টি করে গাছ লাগালে মোট কয়টি গাছ লাগবে? এই যে একটা পুকুর, একটি পুকুরের চারপাশে 5টি করে গাছ, তাহলে একটা পুকুরে তো 4টা কোণা থাকে, আমরা ধরে নিচ্ছি এখানে। আচ্ছা, তাহলে আগে 4 কোণায় 4টা গাছ লাগাও। দেখো 4 কোণায় 4টা গাছ লাগাইলাম, আমার এখানে কয়টা করে হবে? 5টা করে হবে। তাহলে এখানে আর 3টা, এখানেও কিন্তু 3টা, এখানেও 3টা, এখানেও 3টা, দেখো এদিকেও 3টা। দেখো তো এখন কয়টা গাছ হয়েছে? তাহলে চারপাশে 5টি করে গাছ হইলো না? এখানেই হচ্ছে হিসাবের মারপ্যাচটা। তাহলে এদিকে 5, এদিকেও 5, মাঝখানে আছে কয়টা? 6টা। উত্তর হবে 16টি। তোমরা এখন একটু মিলাও।
ভেরি গুড, ভেরি গুড। বুঝতে পেরেছো আমরা কোন জায়গায় উত্তর ভুল করি? আমরা মনে করি আমাদের উত্তর সঠিক, আসলে কি সঠিক হয়? আমরা কি করি, কনফিডেন্টলি ভুল উত্তর করি। এইটা আমরা করব না, আমরা সঠিক দেওয়ার চেষ্টা করব এবং জিনিসটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, সবার ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? ওকে, নেক্সট কোশ্চিন। দেখো, এখানে বলছে মুঘল আমলের একজন সম্রাটের নাম। এই যে এখানে একটা কথা বলছে, এই যে এখানে। আচ্ছা, এখন কি করতে হবে? এই যে এখানে যেটা দিছে, আচ্ছা এইটারে বলতে হবে তার বাবার নাম কি ছিল। এখানে আছে, দেখি তোমরা একটু চেষ্টা করো তো, আমি মনে হয় তোমরা সবাই পারবা এটা। সবাই একটু চেষ্টা করি। এটা একটা জিকে টাইপের কোশ্চিন আর কি, সবাই একটু চেষ্টা করো। ওইটাকে সাজাও, এটাকে সাজালে দেখো কি আসে। এখানে আছে এরকম একটা শব্দ, তাহলে এটাকে সাজাইলে কি হবে? হুমায়ুন হয়, তাই না? তাহলে হুমায়ুনের বাবার নাম কি? হুমায়ুনের বাবার নাম কি? হুমায়ুনের বাবার নাম কি? চেষ্টা করো। বাবর। তাহলে সঠিক উত্তর আচ্ছা, বাবর হবে। হ্যাঁ বাঁধন, বাবর হবে। এগুলো একটু পড়ে নিবা, এগুলো আসলে পরীক্ষায় বারবার আসে তো। একটা জিনিস একবার পড়ে নিলে তুমি দেখবা যে বারবার তুমি মানে পারবা, তুমি ভুল হবে না। আচ্ছা, সবাইকে বুঝতে পেরেছি এই প্রশ্নটা আমরা? তোমাদের আরেকটা জিনিস আমি একটু সলভ করতে দিব, এটা আমার মনে হয় হয়ে গেছে সবার। বলো তো, শূন্যকে এক দিয়ে ভাগ দিলে কি হবে? শূন্য হবে নাকি এক হবে? এটা তোমরা একটু কমেন্টে জানাও। শূন্যকে এক দিয়ে ভাগ দিলে কি হবে? শূন্য হবে নাকি এক হবে? সবাই উত্তরটা জানাও। আচ্ছা, শূন্যকে এক দিয়ে যদি ভাগ করি তাহলে শূন্য হবে, মনে রাখবা। এবার আমাকে বলো, শূন্যকে যদি, আচ্ছা শূন্যকে এক না, তুমি যে সংখ্যা দিয়ে ভাগ করো না কেন উত্তর হবে শূন্য, মনে রাখবা। আর যে কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করো তো রেজাল্ট হবে ইনফিনিটি, অর্থাৎ ভাগ করা যাবে না। এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলো, শূন্যকে যদি শূন্য দিয়ে ভাগ করি সেক্ষেত্রে ওয়ান হবে নাকি ইনফিনিটি হবে নাকি শূন্য হবে? এবার এইটা আমাকে জানাও। বলো কি হবে সঠিক উত্তর? আচ্ছা, এবার কি বলছি, শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কি হবে? এক হবে নাকি ইনফিনিটি হবে নাকি শূন্য হবে? আচ্ছা, এবার তোমাদের ক্যালকুলেটর একটু ব্যবহার করে দেখো তো আসলে কি হয়। অনেকে ভুল উত্তর দিচ্ছ, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখো তো কি হয়। দেখো, সবাই একটু চেষ্টা করো, সবাই একটু চেষ্টা করো। আচ্ছা, আসলে কোন সংখ্যাকেই শূন্য দিয়ে ভাগ করা যাবে না, সেটা শূন্য হইলেও যাবে না। তাহলে সঠিক উত্তর ইনফিনিটি। দেখছো, ছোট্ট একটা ক্যালকুলেশন কিন্তু আমরা ভুল উত্তর দিলাম, হইলো? আচ্ছা, আবার গুণ করলে শূন্য হয়, ভাগ করলে এক হয়। সিমিলার সংখ্যা ভাগ করলে এক হবে, যেমন 5/5, তাহলে এক হবে। এখন তুমি বলতে পারি তাহলে 0/0, সেক্ষেত্রে কি দিব? কিন্তু মনে রাখবা,
শূন্যকে কখনো আমি মানে শূন্য দিয়ে কোনো সংখ্যা ভাগ করতে পারবো না, এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, আমার সাউন্ড সিস্টেম কি ঠিক আছে? সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে না তো তোমাদের? হ্যাঁ, এই যে সবচেয়ে সুন্দর উত্তর দিছে ফাহিম, সে বলছে কিছুই হবে না, ওরটাই ঠিক আছে। আচ্ছা, আর এইখানে মনে রাখবা, ধরো 5 থেকে যদি 5 বিয়োগ করো তাহলে 0 হয়, ঠিক আছে, একই সংখ্যা হইলে। আবার বলি 2 থেকে 2 বাদ দিলে কি হবে? 0। কিন্তু 2 কে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে হবে 1। কিন্তু 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যাবে না, মনে থাকবে কথাটা? আচ্ছা, এরকম একটা প্রশ্ন ইদানিং আমরা দেখতে পাচ্ছি আইকিউর মধ্যে দেয়, বলছে অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস গিভেন বিলো ইন এ মিনিংফুল সিকোয়েন্স। একে আছে দেখো ওয়ার্ড, 2 আছে প্যারাগ্রাফ, 3 আছে সেন্টেন্স, 4 আছে লেটার্স, 5 আছে ফ্রেজ। আচ্ছা, কোনটার পরে কোনটা হয় এটা তুমি সাজাবা, দেখি তোমরা আগে একটু সাজাও। ওকে, থ্যাংক ইউ কাউসার আহমেদ, শাকিরা বিনতে সৈয়দ, ভেরি গুড। ঠিক আছে, তোমাদের উত্তর হয়েছে ইনফিনিটিভ না, আসলে হ্যাঁ ইনফিনিটি, ঠিক আছে। আচ্ছা, না একটু কষ্ট করে করতে হবে। এখন দেখো, অনলাইন ক্লাসের জন্যই কিন্তু আমরা সেই টেকনাফ থেকে তেতুলিয়া সবাই একজন শিক্ষক বা একটা যে কোনো একজনের ক্লাস কিন্তু আমরা করতে পারতেছি, এবং সবাই আমরা কিন্তু আমাদের যে জ্ঞান অর্জনের জায়গা এটা কিন্তু কিছুটা বৃদ্ধি পাইছে যদি আমরা প্রপার ইউটিলাইজ করতে পারি। আচ্ছা, অনেকে বলতেছে ডি হবে, আবার বিও দেখতে পাচ্ছি আমি। দেখো, আমরা একটু খেয়াল করলে সব থেকে ক্ষুদ্রতম কি এখানে? লেটার। তাহলে সব থেকে ক্ষুদ্রতম কিন্তু হচ্ছে লেটার, তাই না? তাহলে তুমি লেটারটাকে তুমি 1 দাও। আগে এই সিকোয়েন্সটা একটু মিলাই দিই। আচ্ছা, লেটারের পর এটা কতগুলো লেটার দিয়ে কি হয়? ওয়ার্ড হয় না? তাহলে এটা তো এর পরে হয়, তাই না? আচ্ছা, তো লেটারের পরে অনেকগুলা ওয়ার্ড মিলে কি হয় বলো তো? অনেকগুলো ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয় নাকি ফ্রেজ হয়? ফ্রেজটা ছোট নাকি সেন্টেন্স ছোট? অবশ্যই ফ্রেজ ছোট, সেন্টেন্স থেকে সেন্টেন্সের মধ্যে একাধিক ফ্রেজ থাকে। তারপরে কি হয়? সেন্টেন্স হয়। অনেকগুলো সেন্টেন্স মিলে কি হয়? প্যারাগ্রাফ হয়। তাহলে এখন দেখো তো এই সিকোয়েন্সটা কোথায় আছে? তাহলে ওয়ার্ড, লেটার, সরি, লেটার, ওয়ার্ড, দেন কি ফ্রেজ, এরপরে হচ্ছে সেন্টেন্স, তারপর হচ্ছে প্যারাগ্রাফ। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা। আচ্ছা, ওকে, এরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, তখন আমার মতো করে চিন্তা করে উত্তরটা করবা। ওকে, আচ্ছা, এবার আসো, এর ছেলে বি এর সাথে বিয়ে হয়েছে সি এর। দেখো, এর ছেলে কে? বি। এর সাথে বিয়ে হয়েছে কার? সি এর। যার বোন ডি, এর বিয়ে হয়েছে ই এর সাথে, সে বি এর ভাই। এখন ডি এর সাথে এর সম্পর্ক কি? বোন, পুত্রবধূ, শালিকা, চাচাতো বোন। এইটা তোমরা একটু মনোযোগ দিয়ে আগে ভেবে তারপর উত্তর দাও সবাই। আচ্ছা, কাউসার আহমেদ বলতেছে ডি, চাচাতো বোন। আচ্ছা, এর ছেলে বি সাথে বিয়ে হয়েছে সি এর। সি তো অবশ্যই মেয়ে। যার বোন হচ্ছে ডি, ওর বোন হচ্ছে ডি, এর আবার বিয়ে হয়েছে ই এর সাথে, ই। আচ্ছা, ই এর সাথে সে বিয়ের ভাই, এ হচ্ছে আবার বিয়ের ভাই, হইতেই পারে ভাই। এখন ডি এর সাথে এ এর সম্পর্ক কি? তাহলে এ ডি এর সাথে এ এর সম্পর্ক লাগবে, যেহেতু উপরের সারিতে, অর্থাৎ বাবা মা এরকম কিছু একটা হবে। এখন তাহলে এই এর এ তো মনে করো মা হইতে পারে,
কিংবা বাবা হইতে পারে আর কি, এই বি এর যেহেতু ছেলে, ঠিক আছে। আর এখন বি এর এই যে দেখো, এই বি এর ভাই কিন্তু আবার হচ্ছে ই এর বউ, অর্থাৎ এর ভাইয়ের বউ, তাহলে ওর কি হবে? ওর পুত্রবধূ হয় না? একটু খেয়াল করো তো। এখন ডি এর সাথে এর সম্পর্ক কি? এটা তো ভাই, বি ও ই হচ্ছে ভাই, তাহলে ও এই ই এর যে বউ, এটা বি এর মা অথবা বাবা যেই থাক, তার কি হবে? তার পুত্রবধূ হবে। আচ্ছা, এই সাজানোটা কি তোমরা ধরতে পারছো? এগুলা কিভাবে সাজায় আমি তোমাদেরকে আলাদা রক্তের সম্পর্ক একটা ক্লাস এটা শিখাই দিব, কিভাবে সাজাইতে হয় এই জিনিসটা। এটা অনেকবার পরীক্ষা আসছে এই ধরনের প্রশ্ন। এখানে এটা খেয়াল করে দেখো, বাবা মাটা উপরে দিছি আমি, আর বিয়ে শাদী হলে ক্রস দিতে হয়, ভাই বোন হলে পাশাপাশি লিখতে। তোমার লেখাটা বুঝতে পারছো কিনা জাস্ট একটু তুলে রাখো, ফিউচারে কোন একটা ক্লাসে এর উপর একটা আলাদা আলোচনা আমি করব। আপাতত এই প্রশ্নটা তোমরা একটু বুঝে নাও। আচ্ছা, প্লাস মাইনাস দিয়ে কিভাবে বুঝলাম? এটা একটা সূত্র আছে, প্লাস দিয়ে আমি ছেলেদেরকে বুঝাচ্ছি, ঠিক আছে, আর মাইনাস দিয়ে মেয়েদেরকে বুঝাচ্ছি। তো প্রশ্ন বলছে না এর ছেলে বি, তাহলে বি তো ছেলে কার? এর ছেলে, তাহলে এ বাবা অথবা মা হবে, আসলে সেটা ইন্ডিকেট করা নাই, কোনো সমস্যা নাই। এখন বিয়ের যে বউ সে তো মেয়েই হবে, তাই নয় কি? আর যেহেতু ভাই বোন স্বামী স্ত্রী এক সারিতে লিখতে হয়, যদি এদের ছেলে মেয়ে হয়তো নিচে লিখতাম, ঠিক আছে। এই দুইটা জিনিস মনে রাখলে হয়ে যাবে। তাহলে এই যে সি এর আবার দেখো বলছে, সি এর যার বোন ডি, তাহলে ওর বোন ডি, তাহলে পাশাপাশি লিখছি কিন্তু জাস্ট দাগ দিছি, এই দুজন কিন্তু বোন। তাহলে এই বোনের এই কিন্তু কি হবে? একজন মেয়ের বিয়ে হয়তো ছেলের সাথে, তাই না? তাহলে ই তো অবশ্যই ছেলে, তাহলে ই এর সাথে বি কি? বি ভাই, বলে দিছে প্রশ্ন, অর্থাৎ এই দুইটা ভাই, দুই ভাই তারা, তাহলে ওদের মা তো একজন বা বাবা একজনই হবে, তাহলে ওদের যে কোনো একজনের বউ কি হবে? ওদের বাবা মার পুত্রবধূ হবে। আচ্ছা, এটা বুঝতে পেরেছো কিনা? হয়েছে? মোটামুটি পারবা? এরকম আসলে একটু সাজা লিখলে থেকে বা হয়ে যাবে। এই প্রশ্ন ক্লিয়ার কিনা সবার? সঠিক উত্তর পুত্রবধূ। সঠিক উত্তর বলছে ডি এর সাথে এর সম্পর্ক কি? তাহলে ডি এর সাথে এর সম্পর্ক কি? পুত্রবধূর একটা সম্পর্ক রয়েছে এখানে। আচ্ছা, তাহলে আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এখন যে প্রশ্নটা আছে, একটি টুর্নামেন্টে 7টি দল লিগ পদ্ধতিতে সর্বোচ্চ কয়টি ম্যাচ খেলতে পারবে বলো? লিগ পদ্ধতির খেলা অথবা দাবা খেলা অথবা করমর্দন, এগুলো একটা নিয়মে করতে হয়, আমরা শিখবো এখন। এখানে বলছে 7টি দল লিগ পদ্ধতিতে সর্বোচ্চ কয়টি ম্যাচ খেলতে পারবে। আমি একটু আগে ম্যানুয়ালি তোমাদের বুঝাই। মনে করো একটা টুর্নামেন্টে 7টা দল, এ বি সি ডি ই এফ জি, 7টা দল হয়েছে না? আচ্ছা দেখো তো, এখানে এর 6টা, মানে এ 6টা ম্যাচ খেলবে, এই কথাটা ঠিক আছে কিনা? কারণ লিগ পদ্ধতি মানে কি? প্রত্যেকের সাথে খেলবে অথবা মুখোমুখি হবে। আচ্ছা, এখানে এ তো আর এর সাথে খেলতে পারবে না, তাহলে বাকি 6টা দলের সাথে সে খেলবে, তাহলে এর খেলা কয়টা? 6টা। একইভাবে বি এরও কি হবে? 6টা। সি এরও কি হবে? 6টা। ডি এরও খেলা হবে কয়টা? 6টা। ই এরও কয়টা হবে? 6টা। এফ ও কয়টা খেলবে? 6টা। এবং জি, ওরও কিন্তু 6টা। দেখো তো এই পর্যন্ত কথা স্পষ্ট কিনা তোমাদের? অর্থাৎ প্রত্যেকটা দলের 6টা করে খেলা, আমার এই কথাটা ঠিক আছে কিনা, আমি কি সঠিক বলতেছি কিনা সেটা আমাকে বলো। আচ্ছা, এখন দেখো, তোমরা অনেকেই ভাবতেছো 7টা দল সবাই সবার সাথে খেলবে, 7 7 49টা হবে। ভাই এত এত কি হিসাব করেন আপনি? নো। আমি কি আমার সাথে খেলতে পারবো? নো। তার মানে 7টা দল বাকি 6টার সাথে খেলা হবে কত? 6 7 42টি খেলা, 42টি হবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু উত্তর এখনো হয়নি। উত্তর কিন্তু এখনো হয়নি। এইখানে 42ও কিন্তু উত্তর হবে না। দেখো, এই যে এ যখন বি এর সাথে খেলবে, আবার বিও তো এর সাথে খেলবে, তাহলে পরস্পর কিন্তু কি হয়ে যাবে? পরস্পর খেলা হয়ে যাবে না?
এইটার আবার 2 দিয়ে ভাগ করতে হয়। আসলে খেলা হবে 21টি। আসলে খেলা হবে কয়টা? ও সরি, 60টি দল না, 6 7 42, হ্যাঁ 21টি হবে, রাইট। কারণ মোট খেলা হবে 42টা, তো প্রকৃতপক্ষে 21টা ম্যাচ হলেই 42টা হয়ে যাবে, কারণ একটা ম্যাচ তো 2টা দল খেলবে। তোমাদের মনে হয় বুঝাতে পারলাম না এটা, একটু চিন্তা করো। 7টা দল বাকি 6টা দলের সাথে খেলবে, তাহলে মোট খেলা হবে 42টা। কিন্তু আমরা জানি লিগ পদ্ধতির খেলা 2টা দলের মধ্যে হয়। যেমন বাংলাদেশ, দেখো সাপোজ যখন আমরা ফুটবল খেলা দেখি বা ক্রিকেট খেলা দেখি, এই যে গতদিন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে খেলা হলো, খেলা কিন্তু হয়েছে একটা, কিন্তু 2 দলের মধ্যে খেলাটা কি কাউন্টিং হয়ে গেছে না? ভারতের একটা হয়ে গেল, বাংলাদেশের একটা হয়ে গেল, কিন্তু খেলা হয়েছে একটা, কিন্তু কাউন্ট হয়েছে কি 2 দলই। এই জিনিসটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এত ঝামেলা যদি তোমরা করতে না চাও, এই অঙ্কের শর্টকাট নিয়ম আছে, সেটা আমি দেখাই। এরকম লিগ পদ্ধতির প্রশ্ন যদি পরীক্ষায় আসে, ভালো করে দেখো, লিগ পদ্ধতি কিংবা করমর্দন এই কথাটা যদি বলে, মানে হ্যান্ডশেক যেটাকে বলি, আর হচ্ছে দাবা খেলা, অর্থাৎ যেই খেলাগুলা 2 জন ব্যক্তির মধ্যে হয়, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে দিবা? প্রশ্নে যে সংখ্যাটা দিবে তার আগের সংখ্যার সাথে গুণ করে 2 দিয়ে ভাগ, তাহলে সঠিক উত্তর হবে 21টি। সঠিক উত্তর 21টি। আচ্ছা, এখন আমাকে বলো, এইখানে যদি 15টি দল থাকে, সেই ক্ষেত্রে সঠিক উত্তর কত হবে? এটা তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। হ্যাঁ, সেটা আমাকে একটু জানাও কমেন্টে। দ্রুত সবাই উত্তর করো। 105, ভেরি গুড। SH শাকির, তারপরে ফাহিম, প্রিয়ন্তী প্রামাণিক, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছ। আর কেউ কি আছো সঠিক উত্তর? সাদিয়া, তোমার একটু ভুল হয়েছে আপু। দেখো কি হবে, 15টা খেলা, তাহলে আগের সংখ্যা কত? 14 ভাগ হচ্ছে 2, তাহলে গুণ করলে 105টি। 105 হবে সঠিক উত্তর, 105। ঠিক আছে, লিগ পদ্ধতি কি মনে রাখতে হবে? কি লিগ পদ্ধতি, লিগ পদ্ধতি, লিগ পদ্ধতি, এই কথাটা মনে রাখবো আমরা। বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, আমার মনে হয় তোমরা এখন পারবা লিগ পদ্ধতির প্রশ্ন পরীক্ষা আসলে। আচ্ছা, এবার আমরা এই প্রশ্নটা করব। দেখো, এইখানে বলা হচ্ছে সকাল 8:30 ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী উৎপন্ন কোণের মান কত? আচ্ছা, প্রশ্ন এরকম, মনে করো এই যে একটা ঘড়ি, আচ্ছা 1 6 3 9, সকাল 8:30, তাহলে আচ্ছা এটা ভাগ করে নি। ও, এটা এটা হবে 12, এইটা হবে 1 2, এটা হবে 3 6। আচ্ছা, এই হচ্ছে ঘড়ির কাঁটা 8:30, তাহলে ঘন্টা কাঁটা এরকম হবে আর মিনিটের কাঁটাটা এরকম হবে, তাই না? দেখো তো ঠিক আছে কিনা। এখন দেখো, এই যে এখানে একটা কোণ হয়েছে না, খেয়াল করো, এই যে কোণ 8টা থেকে একটু ওইদিকে থাকবে আর কি, বুঝে নাও, মানে এটা একটু হালকা সরবে, এরকম থাকবে। এই যে এখানে একটা কোণ হয়েছে না, এইটার মান প্রশ্নে জানতে চাইছে, বলো কি হবে? এই কোণের মানটা আমাদের কাছে জানতে চাইছে, কি হবে বলো? এই কোণের মানটা আমাদের কাছে জানতে চাইছে। আচ্ছা, শাকিরা বিনতে সৈয়দ বলতেছে 75 ডিগ্রি। দেখো, পুরো ঘড়িটা কিন্তু একটা 360 ডিগ্রি কোণ হচ্ছে, এখানে মোট 12টা কাঁটা আছে, তার মানে প্রতি ঘরে এখানে 30 ডিগ্রি করে আছে, এইখানে 30, এইখানে 30, এইখানে 30, এইখানে 30, এইখানে 30, এইখানে এরকম করে আসছে। তাহলে আমাদের কিন্তু এই ঘর লাগবে, তাহলে 30 30 কত? 60। আর এই যে 9 এবং 8-এর যখন 8:30 বাজবে, তখন 9 এবং 8-এর মাঝামাঝি থাকবে না কাঁটাটা,
তাহলে 30 30, তাহলে 30 30 আর এইখানে ধরতে হবে 15। তাহলে সঠিক উত্তর কত? 75 ডিগ্রি। সঠিক উত্তর 75 ডিগ্রি। আচ্ছা, যারা ক্লাসে উপস্থিত আছে, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট কারা আছি আর কারা ফ্রি ক্লাস করতেছে, অর্থাৎ ভর্তি না হয়ে, একটু দেখতে চাই তোমাদের। তোমরা জানো লিজেন্ড কেয়ারে কিন্তু বর্তমানে নতুন ব্যাচের ভর্তি চলমান আছে। তোমরা চাইলে যারা আমাদের ব্যাচে ভর্তি হওয়া নেই, ভর্তি হতে পারো, যুক্ত হতে পারো। এছাড়া আইকিউর জন্য লিজেন্ড আইকিউ বইটা, ম্যাথের জন্য লিজেন্ড ম্যাথ, এবং জিকের জন্য খন্দকার জিকে, ইংলিশ ভার্সনের জন্য ইংলিশ ভার্সন খন্দকার জিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য জাহাঙ্গীরনগর জিকে, এছাড়া বিউপির জন্য বিউপি বুস্টার। এই বইগুলো কিন্তু এখন বাজারে পাওয়া যাচ্ছে, তোমরা সংগ্রহ করতে পারো। পাশাপাশি আমাদের পেজে নক করলে পেজ থেকেও পারচেস করতে পারবা। আচ্ছা, ভেরি গুড। এখন দেখো, এত কিছু করে কি পরীক্ষার হলে এই প্রশ্ন সমাধান করা যাবে? এত সময় আমাদের আছে না। তখন তোমাকে একটা শর্টকাট সূত্র মনে রাখতে হবে। 11/2 ইন্টু এম মাইনাস 30 ইন্টু আওয়ার। এখানে এম মানে হচ্ছে মিনিট। দেখো, মিনিটের ঘরে কত? 30, আর আওয়ারের কত? 8, কাটাকাটি করো 15, এটা কত হবে? 165। এখানে হবে 240, 3 বাদ দিলে দেখো 75 হয়। মাইনাস বলতে কিছু নাই, সবসময় এটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। সঠিক উত্তর 75 ডিগ্রি। সূত্রটা একটু তুলে নাও। আচ্ছা, বাঁধন বলতেছে আমি ফ্রি, কাউসার বলতেছে ফ্রি ক্লাস করতেছি। সমস্যা নেই, ফ্রি ক্লাসও আমরা সবকিছু পড়িয়ে দেই। তোমরা চাইলে যদি সীমিত ফি দিয়ে আমাদের পেইড কোর্স করতে চাও, তাহলে তারও সাজানো গুছানো কোর্স পেয়ে যাবে একসাথে, ঠিক আছে? চাইলে ভর্তি হতে পারো। আচ্ছা, দেখো তো এই সূত্রটা তোমরা আগে পড়েছো কিনা, মনে আছে কিনা? সূত্রটা কি লিখছি দেখো, 11/2 ইন্টু এম মাইনাস 30 ইন্টু আওয়ার। তাহলে এখানে মিনিটের কত? 30, ঘন্টায় কত? 8, তাহলে দুইটা বসায় দিছি, কাটাকাটি করে -75 পাইছি। কিন্তু আমি কি বলছি? মাইনাস বলে কিছু নাই, মাইনাস বলে কিছু নাই, মাইনাসটাও কি ধরতে হবে? পজিটিভ ধরতে হবে। তার মানে 75 ডিগ্রি আমাদের উত্তর। আচ্ছা, ফজলাত তুন্নেসা, ঠিক আছে, ফজেতালুন্নেসা। আচ্ছা, সবাইকে আমরা বুঝতে পেরেছি। এরকম আরো প্রশ্ন সামনে করাবো, ঠিক আছে? আপাতত সূত্রটা একটু লিখে রাখো খাতায়, একটু লিখে রাখো। ডান, যদি বুঝে থাকো সূত্র এবং চিত্র, তাহলে একটু ডান লিখে দাও, তারপরে পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা এই প্রশ্নটা করব, দেখি এখানে কি বলছে। এখানে বলছে যদি 2023 সালের 3 ডিসেম্বর রবিবার হয়, তবে 2024 সালের 3 জানুয়ারি কিবার হবে? বলো তো কিবার হবে? বলো, চেষ্টা করো সবাই। হ্যাঁ, পারবা কাউসার আহমেদ, পারবা। তুমি একটু পেজে নক করো আমাদের। আচ্ছা, এর আগে দেখো, মনে রাখবা আজকের যে তারিখ, আগামী বছরে এই তারিখটা একদিন পর হবে। মনে রাখবে এটা, কি বলছি? যেমন আজকে কয় তারিখ? আজকে কিন্তু 2000, আগে বুঝো, 2025 সালের কত হয়? 26 না? 26-এ, জাস্ট সংক্ষেপে লিখিস, সে মেয়ে বাদ দিই, 26 সেপ্টেম্বর আজকে, তাই না? কি বার এটা? শুক্রবার। তাহলে এই তারিখটাই 2026 সালে কিন্তু এই 26 সেপ্টেম্বর হবে শনিবার। এই সূত্রটাকে মনে রাখো, একদিন পর হবে। অর্থাৎ আজকের যে তারিখ, এটা 2026 সালে কি হবে? একদিন পর হবে। আচ্ছা, হ্যাঁ, ফজিতালুন্নেসা হবে, বুঝতে পেরেছি। ফজিলাতুন্নেসা, ঠিক আছে। ভেঙে ভেঙে দিচ্ছি তো, আসলে পড়তে যে অক্ষরের হিসাবে চলে আসছি। যাই হোক, দুঃখিত আমি। ফজিতালুন্নেসা হবে। আচ্ছা, তাহলে এই সূত্রটা কি বুঝতে পেরেছি? 2025 সালের আজকের যে তারিখ, এটা তো শুক্রবার, ঠিক আগামী বছরে এই তারিখটা হবে শনিবারে। এই জিনিসটাকে আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, যদি বুঝে থাকি, তাহলে আমাদের দেখো যে এখানে যে কথাটা বলছে,
এইটা আমরা একটু এখন খেয়াল করব। দেখো এইখানে বলছে, দেখো 2023 3 ডিসেম্বর, তারা বলতেছে রবিবার। তাহলে 2024 এইটার যে 3 ডিসেম্বর, সেটা কি হবে বলো? এই যে 2024 এইটার 3 ডিসেম্বর কি হবে? আগে এতটুকু বলো, তোমরা বুধবার বলতেছো কোন হিসাবে? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল মঙ্গলবার। এখন অনেকে মনে প্রশ্ন থাকতে পারে, ভাই একটু আগে কইলেন একদিন পর হবে, এখন আবার 2 দিন বাড়াই দিলেন কেন? দেখো এই যে 2024 সাল আবার লিপ ইয়ার হলে আরো একদিন বেশি হয়। আচ্ছা, তাহলে 3 ডিসেম্বর পাইলাম। এরপরে দেখো 7 ডিসেম্বর হবে মঙ্গল, আমি আগে করি তারপর তোমাদের বুঝাই। তারপরে 14 হবে মঙ্গল, এরপরে 21 হবে মঙ্গল, 28 ডিসেম্বর হবে মঙ্গল। দেখো তাহলে 31 ডিসেম্বর কি হবে? বুধ। 29 বুধ, 30 বৃহস্পতি, 31 শুক্র। আচ্ছা, এবার কি যে করতেছি দাঁড়াও, আগে বুঝাইনি তোমাদের। তাহলে 3-এর পরে 7, 14, 21, 28, 7-এর গুণিতকের পর দিন একই বার আসবে। আচ্ছা, ওই হিসাব করে আমরা বুধ, বৃহস্পতি, দেন পাইলাম কত? শুক্র। তাহলে শনি, 2 তারিখ রবি, দেন 3 তারিখ আসতে আসে সোম, কিন্তু সোম তো অপশনই নাই। আরেকটু খেয়াল করতে হবে। ওহ হো, আচ্ছা এখানে আমার যে ভুলটা হয়েছে, দেখো আমি আসলে যে ভুলটা করছি, তোমাদের উত্তর ঠিক আছে, দেখছো ভালো করে খেয়াল না করলে আসলে এরকমই হয়। আমি এই জন্য আসলে এলোমেলো লাগতো, আমি পরের বছরে চলে গেছিলাম। পরের বছর যাওয়া যাবে না ভাই, ওটা আরেকটা প্রশ্ন, এইটা না। এইখানে দেখো 2003-এর, দেখো দেখো ডিসেম্বরের 3 যদি হয় রবিবার, তাহলে আমার দেখতে হবে ডিসেম্বরের 7, 14, 21, 28 এটাও কি হবে? রবিবার। তাহলে 29 হবে সোমবার, 30 হবে মঙ্গল, 31 হবে কি? বুধ। ঠিক আছে, এবার 3 জানুয়ারি, তাহলে 1 তারিখ কি হবে? বৃহস্পতি, দেন 2 তারিখ হচ্ছে শুক্র, না না আমি ভুল করছি শুরুতে, বাঁধন একটু ভুল হয়েছে, আমার, আমি একটু ফ্রেশ করে লিখি। আমি পরের বছরে চলে গেছিলাম, আসলে ওটা আরেকটা প্রশ্ন ছিল, এটা ওইটা না, এটা আরেকটা প্রশ্ন ছিল। আমার তো পরের বছর যাওয়ার দরকার নাই, ঠিক আছে, আমি এখানে একটু ফ্রেশ করে তোমাদের লিখে দিই। তাহলে 3, আচ্ছা আরেকটু সহজে যদি করতে চাই, 3 ডিসেম্বর দেখো রবি, ওকে। তাহলে 1 ডিসেম্বর কি? আচ্ছা 3 থেকে যদি তুমি করতে চাও, 3-এর পরে মনে রাখো 7 দিন পর পর একই বার আসবে, তাহলে 3-এর পরে 10, তারপরে 17, এরপরে 24, ঠিক আছে, 3, 10, 17, 24 আর হচ্ছে 31, এগুলো হবে সেম রবিবার। তাহলে 1 তারিখ হবে সোমবার, 2 তারিখ হবে মঙ্গলবার, এইবার ঠিক আছে, আর 3 তারিখ হবে বুধবার। নাও এবার আল্লাহ একটু বুঝে নাও, আমি যেটা প্রথমে করে ফেলছিলাম পরবর্তী বছর এটা করে, ওটা আমার ভুল হয়েছে, দুঃখিত আমি। না ওইখানে ভুল হয়েছে আমার, একটু ভুল হয়েছে। শাকির এখন ঠিক করে নাও সবাই। আচ্ছা প্রশ্ন আরেকবার একটু পড়ে নিই আমি। যদি 2003 সালের 3 ডিসেম্বর হয় রবিবার, তবে 2024 সালের 3 জানুয়ারি কি বার হবে? এটা জাস্ট 1 মাস পরের কথা বলছে, ঠিক আছে, 1 মাস পরের। এখানে আমার যে ভুলটা হয়েছে, আমি ভাবছিলাম পরের বছরে, ওটা আরেকটা প্রশ্ন আছে আসলে একসাথে, তো ওইটা এইখানে না, তোমাদের এখানে দেওয়া হয় নাই, এইটা হচ্ছে পরের মাস চাইছি, পরের বছরটা আমি পরে শেখাবো, পরের বছরও প্রশ্ন আছে,
ঠিক আছে, ওই যে একদিন পরে হবে বা লিপের হলে তো একদিন বেশি নিবা, ওইটাও শেখাবো। তারপর একটি বছর যেই দিন শুরু হয় সেই দিনই শেষ হয়। আচ্ছা, এখন ক্লিয়ার কিনা বলো দেখি। হ্যাঁ, তোমাদের উত্তর ঠিক আছে শাকির, তোমাদের উত্তর ঠিক আছে। এখন যেটা উত্তর আসছে এইটাই, বুধবার হবে সঠিক উত্তর। একটু ভালো করে দেখো, এখন একটু মিলিয়ে নাও। হ্যাঁ, বাঁধনের উত্তর ঠিক আছে, ভেরি গুড। ওই প্রথমে আমি একটু খেয়াল করতে পারিনি। এখন তোমরা আরেকবার বুঝাই দিই আমি। এই যে সাত মানে মনে রাখবা, 7 দিন পর পর একই বার আসে, 3-এর পরে হবে 10, ওখানে দিয়ে রাখছিলাম 7, হয় নাই আমারটা। তাহলে 3, 10, 17, 24, 31, এটা কি বুঝতে পারছো যে 3 তারিখ যেবার হবে 31 তারিখও একই বার হবে, অর্থাৎ রবিবার হবে। তাহলে 1 তারিখ সোমবার, জানুয়ারি মাসের 2 তারিখ মঙ্গলবার, জানুয়ারি মাসের 3 তারিখ বুধবার। এখন ক্লিয়ার কিনা? আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, এইটা আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, এইটা আমরা করে ক্লাসটা শেষ করব। দেখো তোমাদের উত্তর কি হবে, একটু চিন্তা করে বলো। বলছে গতকালের আগের দিন ছিল বুধবার, তাহলে রবিবার কবে হবে বলো? গতকালের আগের দিন, অর্থাৎ এটা হচ্ছে আজ। আচ্ছা, এটা হচ্ছে গতকাল, আর এটা হচ্ছে তার আগের দিন। আচ্ছা, তাহলে এইটা কি? এটা হচ্ছে বুধবার। তাহলে গতকাল কি? বৃহস্পতি। তাহলে আজ কি? শুক্র। তাহলে আহ আগামীকাল, যেটাকে আমরা বলি আগামীকাল হবে শনি। আর এটা কি কি বলি? পরশু, তাই না? আগামীকালের পরের দিন বলি না এটা, বা পরশু বলি না, এটা হবে কি? রবি। এবার তোমরা বলো সঠিক উত্তর কোনটা? আগামীকালের পরদিন হবে আমাদের উত্তর, আগামীকালের পরদিন হবে আমাদের উত্তর। দেখো এই পর্যন্ত আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম আমরা বুঝতে পেরেছি কিনা। এখন পর্যন্ত যা যা শিখলাম, অনেক কিছু শেখাইলাম, একটু খাতায় নোট করবা, নোট করে একটু রেখে দিলে দেখবা এই টপিকগুলো ভবিষ্যতে আবার যখন আমরা সলভ করব বা এই টপিক নিয়ে যখন আলোচনা করব তখন আমরা কিন্তু ভালো মতোই বুঝতে পারবো। ওকে, আচ্ছা ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমাদের আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। এছাড়া তোমাদের বিউপি এফবিএস ম্যাথ ক্লাস আমি নিয়ে থাকি। আগামীকাল রাত 9টায় ইংলিশ ভার্সন ম্যাথ ক্লাস আছে, বিউপি এফবিএস যাদের টার্গেট তোমাদের জন্য। ঠিক আছে, সবাই আমরা ক্লাসে উপস্থিত থাকবো। আর কোনো প্রশ্ন আছে কিনা বলো আমাকে, ক্লাস সংক্রান্ত বা অন্য কোনো বিষয়ে। আর লিজেন্ড কেয়ারের নতুন ব্যাচে কিন্তু ভর্তি চলমান আছে। যারা সেকেন্ড টাইমার তোমরা চাইলে এখনো ভর্তি হতে পারো। এছাড়া যারা ফার্স্ট টাইমার অন্যান্য কোচিং এ যারা ভর্তি হয়েছ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, তোমরা চাইলে আমাদের লিজেন্ড কেয়ারের সাথে কিন্তু যুক্ত থাকতে পারো। আচ্ছা, আর ক্লাসে সবাই একটা রিয়াক্ট করে দিও, কারণ স্টুডেন্ট সংখ্যা কম তো, যাতে ক্লাসটা পরে আবার তোমাদের টাইম লাইনে যায়। আচ্ছা, তাহলে বিদায় নিচ্ছি। আর কোনো প্রশ্ন আছে তোমাদের? আচ্ছা, আর আমাদের স্পেশাল অফারে কিন্তু ভর্তি চলমান আছে। তোমরা চাইলে যে কোনো সময় আমাদের পেজ ইনবক্স বা হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করে ভর্তি হতে পারো। আচ্ছা, ইনশাল্লাহ পাওয়া যাবে শাকিরা, আইকিউ ক্লাস তো হচ্ছে পেজে, সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল।